দ্বারকাতে একটু দেখে শুনে বুক করবেন। ঘরের ভাড়া প্রচুর, তার সঙ্গে সঙ্গে রুমের কোয়ালিটি খুবই খারাপ। আর আপনারা যারা আসবেন তারা খেয়াল রাখবেন যে আপনাদেরকে 12টার মধ্যেই মোটামুটি চলে আসতে হবে। বৃন্দাবন থেকে তার সমস্ত সখীরা তারা এখানে আসতো তার সঙ্গে সেই রাসলীলায় অংশগ্রহণ করার জন্য। আর গোমতী নদী এই আস্তে আস্তে সাগরের সঙ্গে তার মিলন ঘটছে। গুড মর্নিং ফ্রম দ্বারকা। আজ 27শে ডিসেম্বর 2024। আমরা কাল রাতে এই হোটেলে ছিলাম। রাত তো অনেকটাই হয়েছিল, আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা বন্দে ভারতে করে এলাম। বন্দে ভারত প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট ছিল। আলটিমেটলি আমরা এখানে এলাম, রাতটা স্টে করলাম। তবে এই হোটেলের রিভিউ খুবই খারাপ। খুবই খারাপ বলতে গেলে আপনারা যাই করবেন দ্বারকাতে একটু দেখে শুনে বুক করবেন। ঘরের ভাড়া প্রচুর, তার সঙ্গে সঙ্গে রুমের কোয়ালিটি খুবই খারাপ। এই নিয়ে সমস্যা তো আমাদের একটু হলো। যাই হোক, আমরা সকালবেলা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে সারা দিনে আমরা দ্বারকাটা পুরো ঘুরে দেখব। ঘুরে নিয়ে আমরা হয়তো নাইট স্টে আমাদের যে পরিকল্পনা আছে আমরা চলে যাব পোরবান্দর। তা দেখা যাক কিরম কি অভিজ্ঞতা থাকে। যেহেতু আমরা পুরো দ্বারকাটা একদিনে ঘোরার চেষ্টা করছি, আশা করি এই ব্লগের তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আর এখনও যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আর একটা লাইকের প্রত্যাশা রাখলাম। গুজরাট ট্যুরে আমরা আরবানিয়া করেছিলাম, টেম্পো ট্রাভেলারের নতুন যে গাড়ি সেই গাড়ি। এই হচ্ছে সিটিং পুরো ব্যবস্থা। 1 2 3 6 9 10 11 12 13 14টার মতো সিট আমাদের রয়েছে। আর পেছনে এরকম একটা লাগেজ স্পেস রয়েছে। বেশ ভালো কমফোর্টেবল গাড়িটা। টেম্পো ট্রাভেলার যেরকম একটু কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে কমফোর্টটা সেই লেভেল থাকে না, আরবানিয়া কিন্তু তার থেকে অনেক ভালো। ফুল এসি, জানলার কোনো কাঁচ খোলার ব্যবস্থা নেই। আমরা একদম স্টার্ট করলাম আমাদের দ্বারকা দর্শন রুক্মিণী দেবীর মন্দির দিয়ে। এই যে সামনের বাঁদিকে দেখা যাচ্ছে রুক্মিণী দেবীর মন্দির, এটাই হচ্ছে আমাদের প্রথম স্টপ। আমরা যে রুক্মিণী দেবীর মন্দিরে এখন এলাম, এই মন্দির তৈরির পিছনে একটা ছোট্ট গল্প আছে। দুর্বাসা মুনিকে কোনো এক সময় রুক্মিণী দেবী তো হচ্ছেন কৃষ্ণের স্ত্রী, তিনি তাকে আমন্ত্রণ করেছিলেন, বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন খাওয়ার জন্য। তা সেখানে জল মানে তার চাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তাতে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তাদের মধ্যে সেপারেশন হয়ে যাবে, মানে কৃষ্ণ আর রুক্মিণী মানে স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশন হয়ে যাবে, এরকম একটা অভিশাপ দিয়েছিলেন। তা সেই অভিশাপের ফলে কৃষ্ণ থেকে গেল কিন্তু দ্বারকাতে, আর রুক্মিণী দেবীকে এখানে তার অধিষ্ঠান হলো। এই হচ্ছে পুরো গল্প এই রুক্মিণী দেবীর মন্দির তৈরির পিছনে। চলুন এবার মন্দিরটাকে ঘুরে দেখি। भगवान ने अपने बाएं पैर का अंगूठा भूमि में दबाया, चरण गंगा प्रकट किया, पानी पिया, लेकिन एक छोटी सी भूल कर दी। दुर्वासा ऋषि को पानी पिलाया नहीं, गुरुदेव की आज्ञा लिया नहीं, बिना आज्ञा पानी पिया। दुर्वासा ने क्रोध में आकर के रुक्मणी जी और कृष्ण दोनों को श्राप दे दिया। मुंह से दो शब्द निकल गए कि पति पत्नी दोनों का वियोग हो जाएगा। রুক্মিণী দেবীর মন্দিরের সামনে এরকম ঘাস বা ওই শাক টাইপের কিছু বিক্রি হচ্ছে। পিছনে গরু রয়েছে, গরুকে খাওয়ানোর জন্য। তা গো সেবা আর কি একটা পবিত্র বলে ধরা হয় হিন্দু ধর্ম মতে, তারই একটা প্রচেষ্টা। দ্বারকাতে পেট্রোল আর ডিজেলের দামটা আপনাদের জানিয়ে দিই। ডিজেল হচ্ছে 90.59 আর পেট্রোল হচ্ছে 94.93।
আগে আমাদের দ্বারকা যেতে গেলে বোটে করে যেতে হতো সমুদ্রের উপর দিয়ে। এখন যদিও বর্তমানে এই ব্রিজ তৈরি হয়ে গেছে, আমরা খুব সহজেই দ্বারকা চলে যেতে পারছি। আমাদের পাশ থেকে বোট চলছে আর আমরা ব্রিজের উপর। এর তারকায় এসে আমরা গাড়িটাকে রাখতে হলো আমাদের জায়গায়, মানে পার্কিং গাড়ি রেখে দিতে হলো। সেখান থেকে টোটো করতে, ওই টোটো নয়, অটো অটো করতে হলো। তারা ওই 5টা মন্দিরে যে দেখাবে, তা ভেদ্দারকার মূল যে মন্দিরটা সেটা আবার 12টায় বন্ধ হয়ে যায়। তা অলরেডি প্রায় 12টা বাজতে যায়। তাই আমাদের আলটিমেটলি কি হবে সেটা একটা আমরা ডাউটে রয়েছি। আর অটো ভাড়া জানিয়ে দিই, ওরা বলছে 10 জন করে যাবে একটা অটোতে, ওরা ভাড়া নেবে 1000 টাকা। বার্গেনিং করে আমরা দুটো অটো নিলাম, ওই 1500 টাকা বললাম, তাতে মোটামুটি ওরা রাজি হয়েছে। ভেদ্দারকার এই যে এক্সিট গেট থেকে আমরা বেরালাম, তবে আমরা যে মূল যে পথ সেই পথ দিয়ে যাইনি, কারণ সেখানে লাইন প্রচুর, মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে। আর আপনারা যারা আসবেন তারা খেয়াল রাখবেন যে আপনাদেরকে 12টার মধ্যেই মোটামুটি চলে আসতে হবে, কারণ 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর আপনারা যদি এই গেট দিয়ে ঢুকতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে এই ভিআইপি দর্শন একটা ব্যাপার আছে। ভিআইপি দর্শনের যে ব্যাপারটা রয়েছে, তাহলে সেটা হওয়ার জন্য আপনাকে একটা পেমেন্ট করতে হবে। তবে সেই পেমেন্টটা কোনো, যেরকম সাউথের মন্দিরের ক্ষেত্রে স্পিড দর্শন আছে তার জন্য আলাদা পেমেন্ট লাগে, এখানে সেরকম কোনো অর্গানাইজ ব্যাপারটা নয়। যারা পূজারী আছে আপনারা এক্সিট গেট থেকে চলে আসবেন যদি হাতে সময় কম থাকে। আর 12টা বেজেও যায়, তারপরেও দেখলাম আমরা, তারপরেও প্রায় আমরা 1টার কাছাকাছি মন্দিরে ঢুকলাম। তাই বুঝতেই পারছেন ব্যাপারটা আছে, সব মন্দিরে যেরকম কম বেশি থাকে, তা সেরকম ভাবে আপনারাকে দর্শন করতে পারেন। ভেদ্দারকার মন্দির দর্শন করে আমরা এবারে এলাম মকদ্দজ, যে হনুমানের ছেলে এবং হনুমান মনে হয় আছে মূর্তি, সেই মন্দির দর্শন করতে। আইল্যান্ডের একদিকে ছিলাম, এবার এলাম পুরো উল্টো দিকে। পুরো একদম সমুদ্রের ধার ধরে রাস্তা ছিল, সুন্দর রাস্তা, সেটা পার হয়ে আমরা এখানে এসে পৌঁছালাম। হনুমান মন্দির দেখে এবার আমরা এলাম 84 দোনা সিদ্ধপীঠে। তা সামনেই রয়েছে মোটামুটি 3টে এরা স্পট আর কি দেখায়। তাতে যেরকম বললাম ভাড়া ওরা ওই 1000 টাকার কাছাকাছি চাইতে পারে, 10 জন নিতে পারেন, এক একটা অটোতে উঠতে পারেন। তবে একটু বার্গেনিং করলে কমে, যেরকম আমরা 750 টাকা করে পেলাম, আপনারাও বার্গেন করে নেবেন। আর মন্দির চত্বরটা এবার একবার ঘুরেই দেখিয়ে দিই, তারপরে আমরা চলে যাব পার্কিংয়ের দিকে। আমরা কলকাতা থেকে এসেছি এখানে ঠাকুর খুঁজতে, ভগবান খুঁজতে, মানুষ খুঁজে পেলাম। উনি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী। কিন্তু উনি বললেন, আস্তে আস্তে গল্প হচ্ছিল, যে এই আইল্যান্ডে আমরা থাকি হিন্দু মুসলিম বলে থাকি না, মানুষ হিসাবে থাকি। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো খুব প্রয়োজন এটার আজকের দিনে। চলুন ভালোভাবে ঘুরে দেখি বাদবাকি অংশটা। আর ভালো লাগলো ওনার সঙ্গে আলাপ হয়ে। অনেক ধন্যবাদ দাদা। ভেদ্দারকা দেখে এবার আমরা দ্বারকার দিকে যাব। তার আগে আমরা কয়েকটা স্পট রয়েছে সেগুলো দেখে নেব। আর আপনাদের জানিয়ে রেখে দিই, যদি আপনারা মনে করেন যে ভেদ্দারকার সবকটা স্পট আপনারা করবেন না, শুধুমাত্র যে ভেদ্দারকার মূল মন্দিরটাই দেখবেন, সেখানে আপনাদের পার্কিং থেকে ওখানে যেতে আসতে লাগবে 40 টাকা, মানে 20 টাকা যেতে 20 টাকা আসতে। আপনারা ইন্ডিভিজুয়াল সিট হিসাবেও যেতে পারেন। আর যদি বুক করে নেন সবগুলো দেখতে, সেটাও করতে পারেন। ভেদ্দারকা দেখে এবারে এলাম গোপী তালাব। তা গোপী তালাবের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা সুন্দর সংযোগ রয়েছে। সংযোগটা হচ্ছে এই তালাব, বা যেটাকে বলা হয় বড় একটা জলাশয়, এখানে শ্রীকৃষ্ণ তার যে রাসলীলা সেটা করত। বৃন্দাবন থেকে তার সমস্ত সখীরা তারা এখানে আসতো তার সঙ্গে সেই রাসলীলায় অংশগ্রহণ করার জন্য। তাই বুঝতে পারছেন ধর্মের সঙ্গে আর
আমাদের যে পুরাণ গল্প সব একটা মিলে মিশে একটা জায়গা তৈরি হয়েছে, আজকে সেটাকেই আমরা দেখব। গোপী তালাবে এসে আমরা পেয়ারা কিনছি, পেয়ারা সাইজ কিন্তু বেশ বড় আর একটু লাল, নুন মাখিয়ে ওরা দেবে। 1 কিলোর দাম বললো 100 টাকা। এই হচ্ছে গোপী তালাব, বেশ বড় সাইজের একটা, আমরা যেটাকে বিল বলি বা দিঘি, ঠিক সেই রকম আর কি। ওদিকে গাছ রয়েছে, এদিকে বেশ কিছু দোকান টোকানও রয়েছে, মানে পুজোর ব্যবস্থা আছে। এখানে একটা বাঁধানো ঘাট রয়েছে, এখানে অনেকে জলে কিছু জিনিস দিচ্ছে মাছের খাবারের জন্য। হ্যাঁ, প্রবাবলি মাছ খাওয়ানোর একটা ব্যবস্থা রয়েছে। আমরা এবার এলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে এই গুজরাটে রয়েছে, দ্বারকাতে। আমার পিছনে দেখছেন সেই জ্যোতির্লিঙ্গের মন্দির, আর এই যে মূর্তিটা দেখছেন এটা প্রায় 80 ফুট উঁচু। বিশ্বাস এখানে যদি আপনারা পুজো দেন, মানে শিবের দর্শন আপনাদের হয়, সেক্ষেত্রে আপনাদের জীবনে যদি কখনো সাপের বা কিছু বা বিষ বা মোহ এর থেকে আপনার মুক্তি ঘটবে। তা চলুন গিয়ে মন্দিরটা দেখি, দর্শন করি, আশা করি ভালো লাগবে। আর যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে সেটাও আপনাদের দেখার চেষ্টা করব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পেল আমরা দেখলাম, তারপরে আমরা গেলাম একটু লাঞ্চ করতে একটু সময় লাগলো। তা গুজরাটে এই সমস্ত দিকে আপনারা কিন্তু ননভেজ পাবেন না, আমরা বাঙালিরা ননভেজ চাই, ননভেজ পাবো না। তা তবে যা পেলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো খাবার কোয়ালিটি ছিল। আর এরপরে আমরা এলাম যে বুদ্ধেশ্বর মহাদেব টেম্পল, আর আমাদের পিছনে দেখুন এই হচ্ছে সানসেট হচ্ছে, একটা অসাধারণ পরিস্থিতি আর কি, মানে মনে রাখার মতো একটা সূর্যাস্ত আমরা তার সাক্ষী থাকতে চলেছি। আর সামনেই রয়েছে বুদ্ধেশ্বর মহাদেবের মন্দির, সেটা দেখিনি, তারপরে সানসেটটা দেখবো এবং আপনাদের সঙ্গে সেই ছবি শেয়ার করব। এই দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে, এই দেখুন লাইট হাউস, আর এই হচ্ছে আরব সাগর। আকাশে রঙের খেলা সূর্যাস্তের সময়, আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, ঠিক শিবলিঙ্গের পিছনে সূর্যাস্ত যাচ্ছে। আমরা এবারে এসে পৌঁছালাম যে দ্বারকার আসার যে মূল কারণ, সেই দ্বারকাধীশ টেম্পেলের কাছে। তা টেম্পেল কিছুটা আমাদের যেতে হচ্ছে হেঁটে। তা এই আরব সাগরের পাশ থেকে একটা সুন্দর রাস্তা, পিছনে সূর্য অস্ত যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আরও কতগুলো স্পট রয়েছে, সুদামা একটা ব্রিজ রয়েছে, আরও কি কি আছে দেখি, চলুন নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর 7টা থেকে একটা সন্ধ্যা আরতি হয়, তা সেটাও দেখার ইচ্ছা রইলো। 6:30 বেজে গেছে অলরেডি। আর যেহেতু গুজরাট এখন ভারতের একদম পশ্চিম একদম অংশে অবস্থিত, তাই আমাদের ওখানে সন্ধ্যা হয়ে গেলেও এখানে কিন্তু আকাশে এখনো সেই রেসটুকু রয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে যাই মন্দিরের দিকে। এখন সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে গোমতী নদী, আর গোমতী নদী এই আস্তে আস্তে সাগরের সঙ্গে তার মিলন ঘটছে। এই হচ্ছে আরব সাগর, এই হচ্ছে সঙ্গমস্থল। এই আরব সাগরের ঢেউ নদীতে প্রবেশ করছে, আবার নদীর জল গিয়ে আরব সাগরে মিশছে। আর এই সঙ্গমে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা হচ্ছে এইটা, শ্রী সঙ্গম নারায়ণজিকা মন্দির। এই মন্দিরের একটা দ্বার রয়েছে, এখান থেকে ভেতরে যেতে হবে। তো যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি।
এই সামনে এখন যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুদামা সেতু। রাত হয়ে যাওয়াতে ব্রিজ আর এখন ওঠা যাবে না, তাই বাইরে থেকেই দেখে আমাদের ফিরে যেতে হবে। ঘড়ি বলছে প্রায় 8:30। আমরা দ্বারকাদেশের দর্শন করে এলাম। সময় লাগলো প্রায় 1.25 ঘন্টার মতো। মাঝে আরতি হচ্ছিল তাই একটু বেশি সময় লাগলো। যাক, আমরা শেষ পর্যন্ত খুব সুন্দর দর্শন করলাম, আরতিও দেখতে পারলাম, খুবই ভালো লাগলো। আর মন্দিরটার ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, বাইরে মোবাইল টোবাইল বা স্মার্ট ওয়াচ যা থাকবে ব্যাগ ট্যাগ সব রেখেই যেতে হয়। আমরা সেটা রেখেই গেছিলাম, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যখনই আসবেন সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন সন্ধ্যের দিকটা আসতে, তাহলে আরতিটাও দেখা যায় আর ভিড় তুলনামূলক একটু কম হয়। কারণ সকালের দিকে এলে কিন্তু ঘন্টা 3-4 সময় আপনাদের চলে যেতে পারে এখানে মন্দিরের দর্শনের জন্য। আশা করি এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর এই চ্যানেল এর প্রোগ্রামগুলো দেখার জন্য।